তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছে আমি নুসরাত হক এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেবে না বাংলাদেশ, সীমান্ত বন্ধের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভোটে অনিয়মের প্রতিবাদে ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচি, কামাল সহ নেই বেশিরভাগ শীর্ষ নেতা। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর, সব ব্যাংকে হবে বিশেষ অডিট। সমস্যা, সংকট, সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছে খবরের পরের অংশে। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। তিনি বলেছেন যে মিয়ানমারে যে নতুন করে সহিংসতা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাংলাদেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেখেন, যখন রোহিঙ্গাদের উপর নির্যাতন চালানো হয় এবং তাদেরকে আসলে যেটা বলা হয় নির্মূল করে ফেলার একটা নীল নকশা করেছিল মিয়ানমার, তখন বাংলাদেশ কিন্তু মানবিক কারণে সীমান্ত খুলে দিয়েছে এবং প্রচুর পরিমাণে রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করে এবং এইটা কিন্তু অনেকদিন অব্যাহত ছিল। এখন যেটি হয়েছে যে সব কিছুরই একটি সীমা আছে। বাংলাদেশ একটি ছোট দেশ, জনবহুল দেশ, আমাদের সক্ষমতার দিকটাও দেখতে হবে। আমরা মানবিকতা দেখেছি এবং সারা বিশ্বে সেটি প্রশংসিত হয়েছে। কিন্তু এখন যেটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সেটি যথার্থ। তিনি বলেছেন যে নতুন করে যে সহিংসতা শুরু হচ্ছে তাতেও কিন্তু সেখানকার শুধু মুসলিম নয়, সেখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী এবং খ্রিস্টান ধর্মাবলম্বী তারাও দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছেন। তো তিনি আহ্বান জানিয়েছেন, যেটি আমরা দেখতে পেয়েছি, যে অন্য প্রতিবেশী দেশগুলো যেন সীমান্ত খুলে দেয়, কারণ বাংলাদেশের পক্ষে আর কতটা সম্ভব, সবারই এগিয়ে আসতে হবে মানবতার দিক থেকে। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখি। তবে রোহিঙ্গা স্রোত ঠেকাতে এবার শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আর কোনো রোহিঙ্গা যাতে ঢুকতে না পারে সেজন্য সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। নিজ মন্ত্রণালয়ে জাতিসংঘের শুভেচ্ছাদূত হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। রাখাইন আর্মি আর মায়ানমার আর্মির মধ্যে আপনার ভায়োলেন্স হচ্ছে বলে ওইসব এলাকার বিভিন্ন আপনার এথনিক গোষ্ঠী, রিলিজিয়াস গোষ্ঠী, বৌদ্ধ, হিন্দু, তারাও আবার বাংলাদেশে আসার জন্যে সিকিউরিটির জন্য চেষ্টা করছে। আমরা বলেছি আমরা কাউকে দেব না। শুনেন, আমরা যথেষ্ট লোকের বর্ডার খুলে দিয়েছি, হ্যাঁ, এবং এখন অন্যদের বর্ডার খুললে ভালো, আমাদের না। এদিকে বিজিবি মহাপরিচালকও জানান সীমান্ত দিয়ে অবৈধভাবে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। পিলখানায় এক অনুষ্ঠানে তিনি বলেন এরই মধ্যে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সীমান্ত রক্ষা করার জন্য আমাদের বাহিনী অত্যন্ত পরিশ্রম করছেন। আমরা কাউকে সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করতে দেব না। আমরা সেই দায়িত্বই ওখানে পালন করছি। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকাতেও নজরদারি বাড়ানোর কথা জানান বিজিবি প্রধান। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, নতুন রোহিঙ্গা প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত কতটা কঠোরভাবে বাস্তবায়ন করতে পারবে বাংলাদেশ? আর আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে কোন পরিস্থিতিতে বা কিসের পরিপ্রেক্ষিতে এমন একটা সিদ্ধান্ত নিল বাংলাদেশ? কিবরি, আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে কক্সবাজারে আশ্রয় নিয়েছে 11 লাখ রোহিঙ্গা। 2017 সালে 25শে আগস্টে আশ্রয় নিয়েছে 7 লাখেরও বেশি রোহিঙ্গা। এবং আমরা কিন্তু গত বছরেও যখন রিপোর্ট করছিলাম, প্রতিবেদন করছিলাম কক্সবাজারের বিভিন্ন সীমান্তে, তখনও রোহিঙ্গারা আসছে। এবং এখন যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, আমরা জানতে পেরেছি মিয়ানমারের রাখাইন রাজ্য ছাড়াও আশেপাশে কিছু গ্রামে আবার অস্থিরতা তৈরি হয়েছে এবং সেখান থেকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্যই রোহিঙ্গারা মূলত বাংলাদেশে আসছে। বান্দরবনে কিছু এসেছেন, 200 রোহিঙ্গা বান্দরবনের মিয়ানমার সীমান্ত যেটি আছে সেখানে আশ্রয় নিয়ে আছেন। মূলত সেই পরিপ্রেক্ষিত থেকেই কিন্তু বাংলাদেশে এখন একটি শক্ত অবস্থানে গেছেন, কারণ 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য এখন সামর্থ্যের বাইরে গিয়ে আসলে বাংলাদেশ এই মানবাধিকার দেখিয়েছেন এবং সেটি যে বাংলাদেশের জন্য একটি বার্ডেন বা চাপ হয়ে দাঁড়িয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে একদম স্পষ্ট হয়ে এসছে। সেটি রাজনৈতিক, অর্থনৈতিক
এবং নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। সেই দিক বিবেচনা করেই বাংলাদেশে আসলে এখন নতুন কৌশল চিন্তাভাবনা করছেন। আপনি জানেন যে এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী নতুন এসেছেন, তিনি নতুনভাবে রোহিঙ্গা সংকটের সমাধানের পদক্ষেপ নিতে যাচ্ছেন এবং সেটি একটি নতুন ধাপ বলা চলে। বলছিলেন যে পররাষ্ট্রমন্ত্রী নতুন এসেছেন, নতুনভাবে সমস্যা সমাধানের ক্ষেত্রে তিনি উদ্যোগ নেবেন। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কোনো ধরনের অগ্রগতি আছে কিনা? ইতিমধ্যেই বেশ কয়েকবার কিন্তু যৌথ ওয়ার্কিং গ্রুপ যেটি আছে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য, যৌথ ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ মিয়ানমার যুক্ত করে সদস্যদের যুক্ত করে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সেখানে কিন্তু বারবার মিটিং করা হয়েছে। আপনারা জানেন যে 15ই নভেম্বর, গত বছরের 15ই নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যদিও নির্বাচনের কারণে সেটি সেভাবে বা স্বেচ্ছায় রোহিঙ্গার ফেরত যাওয়ার কিছুটা অনীহা প্রকাশ করার কারণে সেটি থমকে আছে। মূলত সেই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত যদি আপনি জানতে চান, আমি বলবো যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি এখনও থমকে আছে। মিয়ানমার কিছুটা অনাগ্রহ যেটি প্রকাশ করে এসছেন বিগত সময়, সেটি কিন্তু এখনও তারা অব্যাহত রেখেছেন। তো নতুন পররাষ্ট্রমন্ত্রী যেই কৌশলটি নিয়েছেন সেটি একদম স্পষ্ট। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন দাতা সংস্থা, কূটনীতিকদের সাথে তিনি দফায় দফায় মিটিং করছেন এবং সেখানে তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন যে এই মুহূর্তে 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটি চাপ হয়ে দাঁড়িয়েছে এবং এখন মিয়ানমারকে চাপ তৈরি করার জন্য বিশ্বের অন্যান্য দেশ, জাতিসংঘ সহ অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের একত্রে হতে হবে, শক্ত অবস্থানে যেতে হবে এবং মিয়ানমারের উপরে একটি চাপ তৈরি করতে হবে, তারা যেন তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়। রোহিঙ্গা সংকট নিয়ে জানাতে বার্তা কক্ষ থেকে বলছিলেন নাফিজা দৌলা। বাংলাদেশিদের মানবিকতায় মুগ্ধ অ্যাঞ্জেলিনা জোলি। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় ও দেখভালের মধ্য দিয়ে সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মনে করেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার এই বিশেষ দূত। জোলি বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তাই তাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতের দায়িত্বও নেপিদোর। 3 দিনের সফরে গত সোমবার বাংলাদেশে আসেন জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এর বিশেষ দূত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি। ঢাকায় পৌঁছে সরাসরি চলে যান কক্সবাজার, পরিদর্শন করেন বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবির। মানবাধিকার রক্ষার কাজের জন্য বিশ্বজুড়ে সুনাম কুড়ানো জলি কথা বলেন নির্যাতিত রোহিঙ্গা নারী শিশুদের সাথে, শোনেন তাদের দুঃসহ অভিজ্ঞতার বর্ণনা। ঢাকা ছাড়ার আগে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জলি। বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তাদের স্বদেশে মর্যাদার সাথে ফিরে যাওয়ার অধিকার আছে এবং এই অধিকার মিয়ানমারকে নিশ্চিত করতে হবে। রাখাইনে যারা রোহিঙ্গাদের উপর নির্যাতন করেছেন, যারা হত্যাযজ্ঞ চালিয়েছেন, তাদের বিচার নিশ্চিত করার উপরও জোর দেন UNHCR এর এই বিশেষ দূত। বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন জলি। এই সমস্যার সমাধানে তার অবস্থান থেকে করণীয় সবকিছু করার আশ্বাসও দিয়েছেন। এই রোহিঙ্গাগুলোর সিকিউর এন্ড সেফ রিটার্ন টু দেয়ার হোমল্যান্ড, এইভাবে তিনি কাজ করবেন এবং শি ইজ ভেরি হ্যাপি যে বাংলাদেশ যে মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, যে বললেন আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ এই রেচেড পিপুলগুলোকে আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দিয়েছে না, এদের রক্ষণাবেক্ষণও করছে। হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে সহায়তা করতে অনুরোধ করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। যে আপনি হলিউডে একটা বড় ধরনের একটা ইভেন্ট করেন না কেন, সেইখানে করে পাবলিক অপিনিয়ন বিল্ড করেন আর এদেরও সাহায্য করার জন্য অগ্রসর হয়ে আসেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গানার। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের উপর চাপ তৈরি করার জন্য জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে এখন 93% মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। আগামীতে কোনো এলাকা বিদ্যুৎ সুবিধার বাইরে থাকবে না। সকালে বেশ কয়েকটি বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, 100% বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, 9টি গ্রিড উপকেন্দ্র এবং 12 উপজেলায় 100% বিদ্যুতায়ন কার্যক্রম ও সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ভোলা, চাঁদপুর, আশুগঞ্জ, রূপসা, চট্টগ্রামের জৌলধা এবং সিরাজগঞ্জে নতুন ৬টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে আরও যোগ হল ৯৮০ মেগাওয়াট বিদ্যুৎ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যেই দেশের ৯৩% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। প্রতিটি ঘরে আলো জ্বেলেই দেশকে উন্নত করবে আওয়ামী লীগ। 2008 থেকে 18 পর্যন্ত আমরা একটানা 2 বার ক্ষমতায় এসে বাংলাদেশকে আজকে একটা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশকে জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলে স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছি। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবারে 2018 নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমি জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্বাচনে ভোট দিয়ে জনগণ রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব দিয়েছে তা রক্ষা করে দেশকে এগিয়ে নিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় জানান শেখ হাসিনা। কেবলের মাধ্যমে লাইন নিয়ে সন্দ্বীপে আমরা এখন গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ দিতে পারছি। আজকে আমরা সেটা উদ্বোধন করলাম। সেখানে বিনিয়োগ হবে, শিল্পায়ন হবে, আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে, আমরা বহুমুখী কাজ করতে পারবো। এমনকি আমাদের ব্লু ইকোনমির অনেক কাজ সেখানে আমরা করতে পারবো। কারণ এই দ্বীপটি অত্যন্ত চমৎকার, এখানে পর্যটন শিল্প আরও ভালোভাবে গড়ে উঠতে পারবে। সেই সাথে সাথে প্রত্যেকটা উপজেলায় সার্বিক উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। বিদ্যুৎকে উন্নয়নের প্রধান উপাদান ও রাষ্ট্রীয় সম্পদ উল্লেখ করে তা ব্যবহারে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির কোনো কৌশল ও প্রস্তুতি ছিল না বলেই জনগণ তাদের ভোট দেয়নি। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ নেতা বলেন, কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছিল না বলেই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। ধানের শীষ প্রতীকে যুদ্ধাপরাধী জামায়াতের প্রার্থী হওয়ার কারণেও মুখ ফিরিয়ে নিয়েছে তরুণ ভোটার। আরেক প্রশ্নের জবাবে ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। বরিশাল সহ দেশের দক্ষিণাঞ্চল রেল সংযোগের আওতায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রতিপক্ষ শক্তিশালী হলে প্রতিযোগিতা জোরালো হয়। আমাদের যারা প্রধান প্রতিপক্ষ ছিল তাদের কোনো নির্বাচনী প্রস্তুতি বা কৌশল ছিল বলে আমার মনে হয়নি। তার উপর তারা এক আসনে 3-4 জন বা তারও বেশি প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তাদের বিরুদ্ধে ব্যাপক মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ছিল। তারা দুর্বল প্রার্থী মনোনয়ন দিয়েছিল। একাদশ সংসদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে 18 ফেব্রুয়ারি আদেশ দেবে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ। শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সংসদ সদস্যদের শপথের ক্ষেত্রে অসাংবিধানিক কিছু হয়নি। দশম জাতীয় সংসদের মেয়াদ থাকার মধ্যে একাদশ সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন আইনজীবী তহিদুল ইসলাম। এর আগে রিটের শুনানি নিয়ে তা খারিজ করেছিল হাইকোর্টের আরেক বেঞ্চ। পরে বর্তমান বেঞ্চে ফের আবেদন করা হয়। দুপুরে শুনানিতে আদালত বলেছে, নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি। সরকার গঠন ছাড়া রাষ্ট্র 1 মিনিট চলতে পারে না বলেও মন্তব্য করে আদালত। সংসদ সদস্য নির্বাচিত হইয়া আগের সংসদ মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা শপথ নেবেন না, তারা দায়িত্ব পালন করবেন, দায়িত্বভার নেবেন না। স্পষ্টভাবে লেখা আছে। দায়িত্বভার কি বুঝে সেটা আর্টিকেল 148-এ বলা আছে, যেদিন শপথ নেবেন সেদিন দায়িত্বভার নেবেন। যেদিন শপথ নিয়েছে তেসরা জনের শপথ নিয়েছে, ওই সময় আর একটা পার্লামেন্ট ছিল। যখনই একাদশ সংসদ বসবে তখনই তাদের দায়িত্ব নেওয়াটা কার্যকর হবে। আর ওখানে একটা কথা তারা বলতে চেয়েছেন যে শপথ নেওয়ার পরেই গণ্য হবে যে তারা দায়িত্ব নিয়েছেন। এখানে গণ্য হবে কথাটা কার্যকরী হবে যখন একাদশ সংসদ তার অধিবেশনে বসবে। জাতীয় ঐক্যফ্রন্ট কিন্তু আগেই সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিল এবং তারা বলেছিল যে নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত পুনঃ নির্বাচনের দাবি জানায়। এই দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন দলটির নেতারা। দেখেন, এই যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে, মানে যেদিন নির্বাচন ছিলেন মূলত আসলে সেদিন থেকেই
ঐক্যফ্রন্ট এবং বিএনপি এমন দাবি করে আসছে। এটা একটা ঢালাও দাবি করছে তারা। নির্বাচন কমিশনের কাছে অবশ্য তারা একটা অভিযোগ জমাও দিয়েছেন, কিন্তু সুনির্দিষ্ট করে কতগুলো আসনে কিভাবে অনিয়ম হয়েছে সেটি তারা আসলে প্রতিষ্ঠিত করতে পারেননি এখন পর্যন্ত। হয়তো আর মানে নির্বাচনে অনিয়ম হয়েছে ব্যাপক এরকম কিছু বললে তো মুশকিল, আসলে কোথায় অনিয়ম হয়েছে কি সুনির্দিষ্ট করে বললে তার চেয়ে বড় কথা আন্দোলন করা। আসলে বিএনপি তো অনেকদিন ধরেই মাঠে আছে, এবার নির্বাচনের পর দলটি যে জায়গায় পৌঁছেছে এবং তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সংসদেও না থাকার। আমরা দেখেছি যে এর আগের 5 বছর যখন তারা সংসদে ছিল না তখন তাদের দলের সাংগঠনিক অবস্থা খুব দুর্বল হয়ে পড়েছিল। এবারও আসলে সেই পথেই হাঁটছে বিএনপি। দেখা যাক কি হয়। তবে আন্দোলন জ্বালাপোড়ার চেয়ে জনসমর্থনটা খুব জরুরি। মানুষ যদি মনে করে তাহলেই কোনো আন্দোলন পরিণতি পায়, সেটি বাস্তবতা। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখি। একাদশ সংসদ নির্বাচনে ভোটের 1 মাসেরও বেশি সময় পরে অনিয়মের প্রতিবাদে ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচি 1 ঘন্টার কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত চলা কর্মসূচিতে ডক্টর কামাল হোসেন সহ ফ্রন্টের বেশিরভাগ শীর্ষ নেতা ছিলেন অনুপস্থিত। তবে শীর্ষ নেতাদের অনুপস্থিতির ব্যাখ্যা দেন কর্মসূচির প্রধান অতিথি আসম আব্দুর রব। ঐক্যফ্রন্টের ঐক্য অটুট বলেও দাবি তার। আমাদের অনেক নেতা আজকে উপস্থিত নেই, দীর্ঘ 3-4 মাস ঘুম নাই, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আমরা আছি, ঐক্যফ্রন্ট ছিল, ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে, অটুট থাকবে। আমি বলে নেতারা দাবি করেন জনগণের ভোটে নির্বাচিত নয় বর্তমান সরকার। প্রশাসনের সহায়তায় 30 ডিসেম্বর গণতন্ত্র ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ তাদের। 5ই জানুয়ারির পরে বলতো আমরা গণতান্ত্রিক নির্বাচিত সরকার, আর জনগণ বলতো অনির্বাচিত সরকার। এখন বলে জনগণের বিপুল ভোটে ওনারা জয়লাভ করেছে। এই সরকার তারা একটি নিরপেক্ষ সরকারের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করো। পুনর্নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগিরই রাজপথের আন্দোলনে নামার কথাও জানান নেতারা। সোজা আঙ্গুলেতে ঘি উঠে না, আমরা জানি, আঙ্গুল তো বাঁকা করতে হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনে কোনো কেন্দ্রে অনিয়ম হলে সেই কেন্দ্রের ভোট বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বলেছেন, কোনো অবস্থাতে ভোটে অনিয়ম বরদাস্ত করা হবে না। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের CSA বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না কমিশন। কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের জন্য কেন্দ্রে নিরাপদ পরিবেশ সৃষ্টির উপর জোর দেন CSA। তিনি বলেন, সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি সতর্কতা থাকবে। ওরিয়েন্টেশন গ্রহণ করার জন্য যোগদান করেছেন তারা, তাদেরকে সকলকে বৃন্দ আমার সহকর্মী। কারো অতিরিক্ত কোনো প্রার্থী বা দলের বা কারো অতিরিক্ত নিষ্প্রয়োজনীয় আইন ব্যত্যয়কারী কোনো ঘটনার তারা সৃষ্টি করে, যেটা নির্বাচনের রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে যাবে। প্রয়োজন হলে এন্টায়ার উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ হবে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। খেলাপি ঋণ কমাতে সব ব্যাংকেই বিশেষ অডিট করা হবে বলেও জানান তিনি। 2008 সালে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। 10 বছরে 4 গুণ বেড়ে এই ঋণ এখন প্রায় 1 লাখ কোটি টাকা, যার অর্ধেকই রাষ্ট্রীয় মালিকানাধীন 6 ব্যাংকের। রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে অর্থমন্ত্রী জানান, যেসব অসাধু ব্যবসায়ী ঋণ নিয়ে তা পরিশোধ করতে চান না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়মে যারা সহযোগিতা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। যারা ঋণ নিয়েছে না শোধ করার জন্য, তাদের উদ্দেশ্য ছিল তারা শোধ করবে না, এদের জন্য কোনো রকম ছাড় নাই। আমরা কারা সাহায্য করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খেলাপি ঋণ কমাতে সব ব্যাংকে বিশেষ অডিট ব্যবস্থা পরিচালনার কথা বলেন অর্থমন্ত্রী। অডিট কমিটির তদারকিতে সব ব্যাংকে এই নিরীক্ষা পরিচালনা করা হবে। স্পেশাল অডিট করব, ওই কাস্টমারগুলো যাদেরকে আমরা ঋণ দিয়েছেন তাদেরকে জানার জন্য তারা কারা এবং তারা এলসি সেটেলমেন্ট করেছেন মেশিনের জন্য,
মেশিন কোথায় বসিয়েছেন আমরা দেখব। এদিকে পর্যাপ্ত মূলধনের অভাবে রূপালী ব্যাংক আন্তর্জাতিকভাবে ব্যবসায় সংকটে পড়েছে বলে জানান ব্যাংকটির প্রধান নির্বাহী। এতে রেমিটেন্স আহরণেও পিছিয়ে পড়ছে ব্যাংকটি। তাই মূলধন বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যখনই কোনো একটা ভালো ব্যবসার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আমরা যাই, তখনই আমাদের ক্যাপিটাল বেস দেখে তারা বলে যে না, এত ক্ষুদ্র ক্যাপিটাল, এত কম ক্যাপিটালে এই ব্যাংকের সঙ্গে ব্যবসা করা কঠিন। এবং এদিকে ব্যাংক খাতের উন্নয়নে অভ্যন্তরীণ সুশাসন জোরদারের আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকে সকালে রিহাব আবাসন মেলার উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম তিনি কিন্তু মেলাটি উদ্বোধন করে বলেছেন যে আবাসন খাতের তদারকিতে নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকেন তাহলে তাদের ক্ষেত্রে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মূলত দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর মনোভাবের কথা, জিরো টলারেন্সের কথা বলেছেন। আমরা দেখেছি যে প্রথম দিন যেদিন প্রধানমন্ত্রী এবার এই মেয়াদে ক্ষমতা নেওয়ার পর সচিবালয়ে গিয়েছিলেন, সেদিনই কিন্তু সচিবালয়ের সব মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি তিনি একটি বার্তা দিয়েছেন যে কোনোভাবেই কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং তৃণমূল পর্যায় পর্যন্ত এই বক্তব্যটি পৌঁছে দেওয়ার কথা তিনি বলেছেন। দুর্নীতি বিরোধী অভিযান চলবে। এখানে কিন্তু মন্ত্রী আরেকটি কথা বলেছেন, তিনি আবাসন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন গ্রাহকদের আস্থা অর্জন করতে পারে। দেখেন, আবাসন খাত নিয়ে কিন্তু গ্রাহকদের নানা রকম অভিযোগ আছে। এখন এটা রিহাবের দায়িত্ব, সরকারের তো দায়িত্ব আছে, রিহাবের নিজেদেরই দায়িত্ব, তাদের সদস্যরা অন্তত তাদের সদস্যরা যদি কোনো রকম গ্রাহকদেরকে হয়রানি করে বা যেই চুক্তি হয়েছে সেটির ব্যত্যয় করে তাহলে ব্যবস্থা নেয়। আমরা জানি না রিহাব কতটুকু ব্যবস্থা নেয়, কারণ আমরা দেখেছি আবাসন খাত নিয়ে কিন্তু মানুষের নানা রকম ক্ষোভ বিক্ষোভ অভিযোগ থাকে। তো এই জায়গাটা স্বচ্ছ হওয়া জরুরি, সেখানে রিহাব একটা বড় ভূমিকা রাখতে পারে, সরকার সেখানে সহায়ক হিসেবে প্রতিশ্রুতি বাস্তবায়নগুলো যেন সঠিকভাবে। অবশ্যই আমরা প্রতিবেদনটি দেখি। আবাসন খাতের সব প্রকল্প ও সুবিধা এক ছাদের নিচে প্রদর্শনে 5 দিনের মেলা আয়োজন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব। বুধবার সকালে মেলা উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। এ সময় তিনি বলেন, অনেক সময় আইন না মেনে ভবন নির্মাণ হলেও অসাধু সরকারি কর্মকর্তা তা দেখেন না। এক্ষেত্রে সংশ্লিষ্টদের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। দৃঢ়তার সঙ্গে বলেছি, 100% স্বচ্ছতা এবং 100% সততার সঙ্গে কাজ করতে হবে। যারা করতে পারবেন না তাদেরকে অনুগ্রহ করে সরে যেতে হবে। যদি সরে না গিয়ে অস্বচ্ছতা, অনিয়ম, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন তার জন্য গন্তব্য হবে জেলখানা। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, রিহাবের অনেক সদস্যের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এই অবস্থা দূর করতে রিহাবকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। ডেভেলপারদের কাছে আপনার ফ্ল্যাট কিনতে কিংবা বাড়ি দিতে ভয় পাচ্ছে, এটি আপনাদের ভাঙতে হবে। ব্যবসা করা মানে মানুষকে ঠকানো না। উদ্বোধনী অনুষ্ঠানে আবাসন খাতের সমস্যা তুলে ধরে সরকারের সহায়তা চান রিহাব সভাপতি। যৌথ কমিটি করেছে, সেই কমিটির মাধ্যমে যে সকল সুপারিশ আমরা এনবিআর এর মাধ্যমে সরকারের কাছে পাঠাচ্ছি, আমার বিশ্বাস মাননীয় মন্ত্রী আমাদের সেই ব্যাপারে সহযোগিতা করবেন। এবারের মেলায় 202টি স্টল রয়েছে। এর মধ্যে নির্মাতা প্রতিষ্ঠান ছাড়াও আছে 20টি নির্মাণ সামগ্রী ও 14টি আর্থিক প্রতিষ্ঠান। এবারের আবাসন মেলা শেষ হবে রোববার। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্লাস্টিকের চালের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এই ধরনের ঘটনার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। এর আগে গাইবান্ধায় প্লাস্টিকের চাল পাওয়ার অভিযোগ তোলেন এক ক্রেতা, তবে অনুসন্ধানের পর তা নাকচ করে স্থানীয় প্রশাসন। গাইবান্ধা শহরের নতুন বাজার এলাকা থেকে রোববার চাল কেনেন আলী হায়দার রনি। ভাত রান্নার পর স্বাদ অস্বাভাবিক মনে হওয়ায় সে চাল নিয়ে সন্দেহ তৈরি হয়। এরপর এ চাল প্লাস্টিকের বলে অভিযোগ তোলেন তিনি। পোড়া দিলে চালটার মধ্যে আর কি তেলতেলা একটা ভাব, মানে গলে ইয়া হয়ে যাচ্ছে, এক জায়গায় হয়ে যাচ্ছে প্লাস্টিকের মতো। এনারা সবাই ছিল, সবাই দেখছে আর কি। তো তখন আর কি ওই প্লাস্টিক পোড়া একটা গন্ধ কেমন জান। প্রাথমিক অনুসন্ধানে এই অভিযোগের সত্যতা নাকচ করেছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও প্লাস্টিকের চালের খবর উড়িয়ে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। কালকে আমি ডিসির সাথে কথা বলেছি, আমার ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচারের সাথে কথা বলেছি, তারা গিয়েছে সেখানে, আগের দিনই গিয়েছে, সেই চাল এনেছে, চাল রান্না করেছে, মুড়ি বানাইছে,
সেটা কোনো ক্রমে প্লাস্টিকের চাল এগুলো বাস্তবসম্মত না। দেশে এবার চালের উৎপাদন বেশি হয়েছে বলেও জানান মন্ত্রী। দেশে চাল এখন সারপ্লাস, চাষিরা বিক্রি করতে পারছে না। আমি আমার রিসিপশনে টাঙ্গাইলে গিয়েছি, সারা হাজার হাজার মানুষ টাঙ্গাইল শহরে এক দাবি যে চালের দাম নাই, আমরা কৃষকরা শেষ হয়ে গেলাম। এর আগে কৃষি গবেষণায় সহযোগিতা বিষয়ে নতুন মার্কিন রাষ্ট্রদূত কার্ল মিলারের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক ব্যবসায় পুলিশের কেউ জড়িত হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি জাভেদ পাটোয়ারি। তিনি বলেছেন, দোষী প্রমাণ হলে বিভাগীয় শাস্তিও পেতে হবে। রাজারবাগ পুলিশ লাইনে দুপুরে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে কর্মক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকার জন্য দেয়া হয় আইজি ব্যাজ। এবছর 514 জন পুলিশ সদস্যকে এই ব্যাজ দেয়া হয়েছে। পরে আইজিপি বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, একে মোকাবেলা করতে হবে সামাজিকভাবে। এ সময় তিনি আরও বলেন, পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন অথবা ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। আইজিপি বলেন, যেখানেই মাদক আছে সেখানেই আছে অবৈধ অস্ত্র। তাই মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশকে তৎপরতা বাড়াতে হবে। অবৈধ অস্ত্র এবং মাদক প্রায় হাত ধরাধরি করে থাকে। এই দুটি এই সমাজে বিস্ফোরা। যদি আমরা মাদক মুক্ত না করতে পারি এই সমাজ থেকে, অবৈধ অস্ত্র উদ্ধারে যদি আমরা সফল না হই, তাহলে এই সফল সমাজ তৈরি করা, সার্থক সমাজ তৈরি করা, সুখী নিরাপদ সমাজ তৈরি করা কখনোই সম্ভব হবে না। পুলিশের তথ্য অনুযায়ী 2018 সালে মাদক মামলা হয়েছে 1,12,000, গ্রেপ্তার হয়েছে 1.5 লাখ। এছাড়া 1,629 কোটি 70 লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গা রক্ষার পঞ্চম দিনের অভিযান চলেছে ইসলামাবাদের চুনালাঘাটে। ভেঙে ফেলা হয়েছে বহুতল ভবন সহ 252টি স্থাপনা। উচ্ছেদের পর খনন করা হয়েছে নদীর কিছু ভরাট অংশ। ফের দখল ঠেকাতে প্রশাসনের নিয়মিত তদারকি চেয়েছেন স্থানীয়রা। ইসলামবাগের চুনালাঘাট এলাকার বাঘচানখার মৌজা বুড়িগঙ্গার আদি চ্যানেলের অংশ এটি। এখানেই পাড় দখল করে 5তলা ভবন করেছেন মোহাম্মদ আনোয়ারুল হক। বুধবার দুপুরে নদী লাগো অংশ ভেঙে দেয় বিআইডব্লিউটিএ। ভবন মালিকের দাবি, বৈধ কাগজপত্রে বাড়ি করেছেন তিনি। অন্যদের অভিযোগ, স্থাপনা সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়নি। আমাদের ডিএডি প্ল্যান আছে, খাজনা, হালনাগাদ, নামখারি সব আছে, তারপরে এখন আমাদেরকে তো কিছু বলতেছে না, ভাঙা শুরু করছে। ফিলার করে দেওয়ার পরে আমি ব্যাংকেতে মনে করেন আপনার এক ব্যাংকে আনছি 12 লক্ষ, একটা আনছি 15 লক্ষ। আইনা আমার বাড়ি মনে করেন এখনো পুরো ঠিক করতে পারি নাই। আমাদের পিলার এখানে ওনারা ভিতরে ভাঙে। তবে এসব অভিযোগ নাকচ করে বিআইডব্লিউটিএ বলছে, নদীর পাড়ের 50 থেকে 70 ফুট জমির মালিকানা তাদের। এছাড়া আগের জরিপে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে ভুল জায়গায় সীমানা খুঁটি বসিয়েছেন এখানকার ভবন মালিকেরা। কোনটি 50 ফিট, কোনটি 70 ফিট, কোনটি 75 ফিট, এগুলো কিন্তু আপনার ইয়ে করা হয়েছে, জরিপ করা হয়েছে, যে কারণে আমরা আপাতত কিছু অংশ আজকে ভেঙে যাচ্ছি। সিএস অনুযায়ী, আরএস অনুযায়ী নদীর একটা সীমানা আছে। এখন তারা খাজনা দিচ্ছে, দাবি করতেছে, সেই কাগজ তারা কতটুকু সঠিক সেটা যাচাই বাছাইয়ের বিষয়। এটা কি ফেক কাগজ? বহু কাগজ বাংলাদেশে সৃষ্টি হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, উচ্ছেদের পর আবারও দখল ঠেকাতে প্রশাসনের নিয়মিত তদারকি। ওইগুলো আস্তে আস্তে মানুষের বর্তমানে বোঝা দখলে নিয়ে গেছে একজনে। ওই 2 দিন পরে আবার ঠিক করে চলে যাবেন, তারপরে আবার যেমন থাকবে 2-1 বছর পর আবার উঠাবে, আবার ভাঙবেন, যাতে এটা না হয়। বুড়িগঙ্গার দুই পাড়ে 5 দিনে উদ্ধার হয়েছে প্রায় 11 একর জমি। সপ্তাহে 3 দিন চলা অভিযান শেষ হবে 19 ফেব্রুয়ারি। প্রয়োজনে এর সময় আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে তৃতীয় দিনের মতো চলেছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। সব মিলিয়ে 3 দিনে 140টি স্থাপনা উচ্ছেদ করে উদ্ধার করা হয়েছে অন্তত 5 একর জমি। সদরঘাট থেকে সকাল 9টায় অভিযান শুরু হয়। বারিক বিল্ডিং অংশের নারকেলতলা পর্যন্ত চলে। উচ্ছেদে গতি আনতে আরও 4টি স্থাপনা ভাঙার যন্ত্র যোগ হয়েছে। উদ্ধার করা জমিগুলোতে সীমানা পিলার এবং গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের। কর্মকর্তারা বলছেন,
সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। 2016 সালের 16 আগস্ট কর্ণফুলীর 2 তীরে 2122টি অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দেয় হাইকোর্ট। তবে এর প্রায় 2 বছর পর পদক্ষেপ নিল প্রশাসন। এখানে যাদের অবৈধ স্থাপনাগুলো রয়েছে তারা কিন্তু নিজ উদ্যোগেই তাদের স্থাপনাগুলো অপসারণ করছেন, তাদের গোডাউনগুলোতে যে মালামাল ছিল সেই মালামালগুলো তারা অপসারণ করছেন। এই বিষয়টাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং ইতিবাচক হিসেবে দেখছি, যে কারণে আমাদের উচ্ছেদ কার্যক্রম আরও অনেক বেশি সহজ হচ্ছে। এবং আবাসিকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় রাজধানী উত্তরায় 13 প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো। বুধবার সকালে আলাদা অভিযানে প্রতিষ্ঠানগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে সংস্থাটি। 2017 সালের জুলাইয়ে আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক ভবন সরিয়ে নিতে 10 মাসের সময় বেঁধে দেয় হাইকোর্ট। প্রয়োজনে দেয়া হয় রাজুকের অনুমোদন নেয়ার নির্দেশনা। তারপরও উত্তরার আবাসিক ভবনে চলছে ব্যবসা প্রতিষ্ঠান। সে কারণেই বিচ্ছিন্ন করা হলো উত্তরার 10 নম্বর সেক্টরের সিশেল হোটেলের বিদ্যুৎ। আদালতের নির্দেশ না মানায় বুধবার সেখানে অভিযানে যায় ডেসকো। আজকে 10 মাস পার হয়ে গেছে, তারপর আরও 10 মাসের উপরে চলে গেছেন, তারপরে তারা যারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারছে না বা আদালতের কোনো আদেশ দেখাতে পারছে না, শুধু তাদেরকেই আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক কার্যক্রমগুলো বন্ধ করার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। আরেক অভিযানে এখানকার আরও 2টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে ডেসকোর উত্তরা পশ্চিম শাখা। পূর্ব শাখা বন্ধ করেছে 10 প্রতিষ্ঠানের সংযোগ। যারা এখনো রূপান্তর করেনি বা আগের মতোই অননুমোদিতভাবে বাণিজ্যিক ব্যবহার অব্যাহত রেখেছেন, আসলে এখন আমরা শুধু তাদের সংযোগটাই বিচ্ছিন্ন করছি। যে 10 মাসের পরে আবার হয়তো সময় পেয়েছেন, আমরা সেটাকেও অবশ্যই সম্মান দেখে আমরা সেগুলো যাচাই করে যদি এরকম পাই, আমরা সেই সংযোগগুলো আসলে কাটছি না। আমাদের মাননীয় উচ্চ আদালত কর্তৃক 17টা স্থাপনার ডেসকোর পক্ষে রায় আছে, আমরা 17টা স্থাপনায় সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত রাখবো, যেটা আজকে শুরু হইল। উত্তরার পাশাপাশি রাজধানীর অন্যান্য জায়গায়ও চলবে এ অভিযান। আবাসিক এলাকার স্বাভাবিক চরিত্র ফিরিয়ে আনতেই এ উদ্যোগ জানিয়েছেন ডেসকো কর্মকর্তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের শিশু শ্রেণীর ছাত্র মোস্তাফিজুর রহমান ইমন হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রেজাউল করিম দুপুরে এ রায় দেন। একই সঙ্গে 20,000 টাকা করে অর্থদণ্ড পেয়েছে সব আসামি। ছাতক উপজেলার নোয়ারা ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জোহর আলীর ছেলে মোস্তাফিজুর রহমান ইমনকে 2015 সালের 27 মার্চ অপহরণ করে দুর্বৃত্তরা। পরে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে মুক্তিপণ দেওয়ার পরেও অপহরণকারীরা ইমনকে হত্যা করে। এই ঘটনায় মামলার প্রায় 4 বছর পর রায় দিল আদালত। এই আসামিদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে আমরা প্রমাণ করতে পেরেছি এবং বাদীপক্ষ এবং বিবাদী পক্ষের যুক্তি তর্ক সমস্ত কিছু শুনে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আসামিদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। মৃত্যুদণ্ড পাওয়া 4 আসামি হলেন ছাতকের ব্রাহ্মণজুলিয়া গ্রামের ইমাম সোহেবুর রহমান সুজন, নোয়ারা গ্রামের জায়েদ আহমেদ ও রফিকুর রহমান এবং বাতিরকান্দি গ্রামের সালে আহমেদ। তাদের মধ্যে সালে আহমেদ পলাতক। রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি নিহতের স্বজনের। যে মামলার রায় হয়েছে আমি রায়ের প্রতি সন্তুষ্ট এবং আমি আশা করি এই রায়টা দ্রুত কার্যকর করলে আমি আরও খুশি হইব। তবে ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। মৃত্যুদণ্ডে দণ্ডিত করার মতো কোনো এভিডেন্স রাষ্ট্রপক্ষ আদালতে উপস্থাপন করতে পারেন নাই। এটা আমরা ভেরি মাচ হোপলেস হয়েছি এই রায়ে। আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব। ইমন হত্যা মামলায় 2016 সালের 21 নভেম্বর 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। মামলার বিচারে সাক্ষ্য দিয়েছেন 23 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জানতে চেয়েছিলাম আপনাদের সমস্যা, সংকট, সম্ভাবনার কথা। এবারে জানিয়ে দিব এই বিষয়ে আপনাদের পাঠানো কয়েকটি চিঠি। রংপুর থেকে দেবপ্রসাদ রায় বলেছেন, রংপুর দিনাজপুর মহাসড়কের রংপুর পাগলাপীর এলাকা দুর্ঘটনাপ্রবণ। সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনার প্রেক্ষিতে স্পিড ব্রেকার দেওয়া হয়, কিন্তু এগুলো এমনভাবে দেয়া যে ভারী যানবাহন তোয়াক্কা না করে সজোরে চালিয়ে যায়। এর একটি স্থায়ী সমাধান চেয়েছেন তিনি। আলমিন খান ধামরাই থেকে বলছেন, অবৈধ মাহিন্দ্রা ট্রাক চলাচলের কারণে ধামরাইয়ের বালিয়া থেকে সাটুরিয়া পর্যন্ত রাস্তা বেহাল। ধুলোবালিতে পরিবেশ নষ্ট হচ্ছে। গত 6 বছর যাবৎ এর সংস্কার হচ্ছে না। তিনি রাস্তাটির সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
দিনাজপুর থেকে মোহাম্মদ আজমল হক লিখেছেন, দিনাজপুরে পার্বতীপুর থানার বড় হরিপুরে রাস্তাঘাটের উন্নয়নে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাদের পাঠানো চিঠির জন্য। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেবে না বাংলাদেশ, সীমান্ত বন্ধের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভোটে অনিয়মের প্রতিবাদে ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচি, কামাল সহ নেই বেশিরভাগ শীর্ষ নেতা। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর, সব ব্যাংকে হবে বিশেষ অডিট। এর সাথে শেষ করব সংবাদ সন্ধ্যা। আমন্ত্রণ পরের আয়োজনে।